আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফলের আজকের এই যে এপিসোড, আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাবো। এবং বছরের শেষে জীবনের হিসেব যদি দেখা যায় আপনাদের, মানে কর্কট লগ্ন এবং কর্কট রাশির যারা আছেন, সেই হিসেবটা কতখানি মিলছে বা কতখানি অমিল আছে সেগুলোই কিন্তু আজকের এপিসোডে খুঁজব। এবং হিসেব কি করলে পরে জীবনের যে যে ইচ্ছেগুলো অপূর্ণ আছে সেই ইচ্ছেগুলো কিন্তু মিটবে, অথচ কোনো বিড়ম্বনা আসবে না। মানে আপনি সফল হবেন অথচ কোনো বিড়ম্বনা আপনি পাবেন না। সেই সফলতা আপনার অহংকারকে, সেই সফলতা আপনার মধ্যে একটা যেন তেজ জাগাবে, কিন্তু অহংকার কিন্তু তাতে প্রকাশ হবে না, শত্রু আসবে না। সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। গোবিন্দদা আমার সাথে আছে। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার, সবাইকে নমস্কার জানাই। এই যে কর্কট লগ্ন বা কর্কট রাশি, আমার যতদূর খেয়াল পড়ছে যে তোমার সাথে কর্কট লগ্ন বা কর্কট রাশি নিয়ে আমি বেশ কয়েকটা এপিসোড করেছি। কর্কট লগ্ন বা কর্কট রাশির যে মানুষজন, তাদের যে প্রবৃত্তি বা তাদের যে মন মানসিকতা, তারা একটু শান্তি চায় জীবনের সব কটা ক্ষেত্রে। অহেতুক বিড়ম্বনা, অহেতুক ঝামেলা সেটা তাদের পছন্দ না। কিন্তু পেছনের দিক থেকে যদি দেখি, আজকের মানে এই ডিসেম্বরের নিরিখে আলোচনা অবশ্যই যাব, কিন্তু পেছনের দিক থেকে যদি দেখি তাদের মধ্যে একটা জিনিস যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে আগুনের উপর দিয়ে হেঁটে আসতে হয়েছে। লাস্ট আমি 1-1.5 বছর 2 বছরের প্যারামিটারে যদি দেখি, অনেকে চাকরি বাকরি চলে গেছে, অনেকের সাংসারিক জীবনে তাদের সংসার ভেঙেছে। তো বর্তমান সময়ে এনাদের সাংসারিক যে জীবন, যাদের আইনত লড়াই চলছে, তারা যদি এক জায়গায় হতে চায়, সেই আইনত লড়াইটাকে মিটিয়ে তারা কি পারবে? না, আমি দেখছি না। কেন? বৃহস্পতি, খুব কথাটা ভাববে, বৃহস্পতি এদের ষষ্ঠাধিপতি। হ্যাঁ, বর্তমান তিনি লগ্নে অবস্থান করে আছেন। বর্তমান মানে আজকে যে আমরা ভিডিও করছি এই সময়কালে 5 তারিখের পর তিনি বক্রি হয়ে যাচ্ছেন, মানে 6 তারিখ থেকে বক্রি। ডিসেম্বরের 5 তারিখের পরে 6 তারিখ থেকে তিনি বক্রি হচ্ছেন, বক্রি হয়ে যাচ্ছেন। আচ্ছা, বক্রি হওয়া মানে দুটি ফল দেবেন। বক্রভাব মানে অলরেডি দ্বাদশের ফল দেওয়া শুরু করে দিলেন, আর লগ্নের কিঞ্চিত ফল দিচ্ছেন বেশ, কিন্তু বেশিরভাগ ভাগটা চলে যাচ্ছে ওই দিকটায়, দ্বাদশী। তাইলে ষষ্ঠপতি যদি দ্বাদশে যায় বা দ্বাদশের মতো ফল দেয়, তাইলে বরং আইন কানুন জটিলতা থেকে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। কথাটা বোঝাতে পেরেছি তোমাকে? না, ঠিক আছে, বলো। ষষ্ঠপতি মানে আইন কানুন ঝামেলা, রক্তপাত, রোগ ব্যাধি। সেখান থেকে দ্বাদশ বৃহস্পতি গেলেন। এবারে বৃহস্পতি যখন দ্বাদশে পৌঁছালেন, দ্বাদশে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেন না, দ্বাদশের ফল দিচ্ছেন, প্লাস ঠিক দ্বিতীয়ার্ধে 17 তারিখে তিনি কিন্তু আবার দ্বাদশে চলে যাচ্ছেন। তাইলে মানে পুরোপুরি দ্বাদশে চলে যাচ্ছেন। বকরি নিয়ে তো একটা গতি নিয়ে বেরাবেন, বেরাতে এটুকু সময় লাগছে, দ্বাদশে চলে যাচ্ছেন। আমি তো দেখছি প্রথমার্ধটা তবু যাই হোক, দ্বিতীয়ার্ধ শুরু হলে তো আরো খারাপ দেখছি ওনাদের। হ্যাঁ, একটা মানে ভালো খবর আছে, আপনার জন্মকুণ্ডলিতে যদি সত্যিকারের বৃহস্পতির অবস্থান খুব ভালো থাকে, তাইলে কিঞ্চিত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা, না হলে কিন্তু এখান থেকে আপনি আইনিভাবে পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু আপনি আইনি জটিলতার কথা বলছেন। বা এমনও হতে পারে আইনের বাইরে
বাইরে কোনো মিটিয়ে নেওয়ার ক্ষেত্রেও আপনাকে বেশ কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, মানে কিছু অর্থ দিয়ে বা কোনোভাবে, বিভিন্নভাবে তো সমাধানের গ্রাউন্ড হয়, এখানে একটা সমাধানের জায়গা তৈরি করা যেতে পারে বৃহস্পতি যদি আপনার নেহাত শুভ থাকে। আর যদি বৃহস্পতি অশুভই থেকে যায়, অষ্টম ষষ্ঠ দ্বাদশ ইত্যাদি স্থলে কারণ থেকে থাকে, তাহলে ভাই সতর্ক থাকতে হবে, আইনি জটিলতা বাড়বে বই কমবে না। আমি তোমার সাথে আমি এই জায়গায় একটা জায়গায় আমি একমত হব, কিন্তু যে জায়গাটা আমি অমত হচ্ছি, অমত প্রকাশ করব আর কি, বিরোধ করব তোমার। অবশ্যই বলো। দেখো, এনাদের জীবনে যাদের দীর্ঘসূত্রিতা হচ্ছিল আইনত জায়গা থেকে, আচ্ছা, তো দীর্ঘসূত্রিতার যে জায়গাটা আইনত জায়গা, সেটা কে দেখে? শনি দেখে, হ্যাঁ, তাই না? তো শনি তো এই মুহূর্তে তিনি আছেন নবমে। না, দীর্ঘসূত্রিতাটা শনি করান, তাই তিনি একটু ল্যাজি গ্রহ। হ্যাঁ, কিন্তু ইনাদের আইনের কারক গ্রহকে ষষ্ঠ, আচ্ছা, বৃহস্পতি, যার জন্য আমি গুরুত্ব দিচ্ছি। সেই বৃহস্পতি বক্রী হয়ে দ্বাদশের মতো ফল দিচ্ছে, যেখান থেকে জেলখানা বিচার করা হয়, হাসপাতাল বিচার করা হয়, আবার আধ্যাত্মিকতাও বিচার করা হয়। অবশ্যই অবশ্যই এখানে তাইলে ষষ্ঠ থেকে দ্বাদশ, মানে অ্যাক্সিডেন্ট হলে হাসপাতাল যাও, আইনি জটিলতা থেকে জেলখানা যাও বা বিচারের কাঠগড়ায় ওঠো, অথবা তুমি থানা পুলিশে গিয়ে একবার হলেও দাঁড়িয়ে তোমাকে ফিরে আসতে হবে। না, বিচার প্রক্রিয়ার মধ্যে যখন কেস গিয়েছে, তো স্বাভাবিক কারণে বিচার প্রক্রিয়া তো সেই কোর্টে যেতেই হবে, পুলিশের কাছে থানায় যেতে হবে বা ইত্যাদি ইত্যাদি, এটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। মানে যাদের আইনত প্রসেস চলছে বিবাহিত জীবনে, তারা বহুবার কোর্ট চত্বর তারা দর্শন করেছেন, যেতে হয়েছে, সেটা নিয়ে কিছু যায় আসে না। সেই মামলার নিষ্পত্তিকরণের যে জায়গাটা এই ডিসেম্বর মাসে ওনাদের ফরে হবে কিনা, বা যাদের ধরো বৃহস্পতি, তুমি যেটা বললে যে ওনার জন্মছক দেখতে হবে, তো ওনাদের ফরে হবে কিনা, বা যদি ওনাদের ফরে না হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি ওনাদের জন্মছকে কি অবস্থায় আছে সেটা যদি তুমি বলতে পারো, ওনারাও তো জন্মছকটা মেলাবে। অবশ্যই। আচ্ছা, তোমার কথাটা যদি ওনাদের লগ্ন চার্ট অনুযায়ী যদি অবস্থানটা বৃহস্পতির মিলে যায়, তাহলে তোমার সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। একটা সুখের বার্তা আছে কোথায় জানো? নক্ষত্র ভিত্তিক যদি আলোচনায় প্রবেশ করি, হ্যাঁ অবশ্যই, এখানে দ্বাদশে গেলেও পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, পুষ্যা নক্ষত্রে আপনারা যারা আছেন এই মুহূর্তে, হ্যাঁ, তাদের একটা খুব প্লাস কোথায় জানো? তুমি যে এক্ষুনি শনি বলছিলে না, বৃহস্পতি শনি রাহু তারা কিন্তু অতি মিত্র তারায় থাকছেন। এই ক্ষেত্রে আইনি যে সমস্যাগুলো আছে সেখানে কিন্তু একটা নিরসিত হওয়ার জায়গা রাখছে। যারা আপনাদের নিজেদের নক্ষত্র জানেন না, আপনার পুষ্যা নক্ষত্র কি নক্ষত্র নয় নাকি অন্য কিছু, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই যে জ্যোতিষীয় এই যে বিচার গণনা ইত্যাদি ইত্যাদি পরিষেবা, এটি সম্পূর্ণ ফ্রিতে নয়, এটার জন্য আপনাকে ফিজ দিতে হবে। কত কি ফিজ? আপনি যখন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, আপনাকে ফিজ জানানো হবে, আপনি তখন সেই ফিজটা পে করবেন, আপনার বার্থ ডিটেলস দেবেন, ওনার সাথে সরাসরি কথা বলবেন। শুধু আপনার নক্ষত্র কেন, আপনার আগামী দিন বর্তমান সময় আরও কি করে বেটার হতে পারে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তুমি যে ভাই এটা একটু আরেকটু বাকি থেকে আমি যাব ওখানে, হ্যাঁ, তিনটে নক্ষত্রের ব্যাপার আছে তো, পুষ্যাটা হয়েছে, অশ্লেষায় যারা আছেন তাদের ম্যাক্সিমামটা ভালোর দিকে যাবে, ম্যাক্সিমামটা, কিন্তু পুষ্যার মতো এতটা শুভ হবে না। আচ্ছা, কথাটা বুঝলে? তাদের দেখা যেতে পারে হয়তো, আমি এখানে উদাহরণ দিলাম, এদের হয়তো বিনা শর্তে কেসটা মিটে গেল, এদের কিন্তু কিছুটা শর্ত সাপেক্ষ আসবে। হ্যাঁ, আমি সংসার করার জন্য যারা আগ্রহী, হ্যাঁ, তাদের মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে ভাই মিটে যাচ্ছে, দীর্ঘসূত্রী লড়াই চলছে, আইনত লড়াই চলছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে নক্ষত্র বলছে যে না, বেশ কিছুটা ভালোর দিকে যাবে। বাহ। কিন্তু যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, দেখো এটা বৃহস্পতির নিজের নক্ষত্র, আচ্ছা, এই নক্ষত্রের শ্রেণীতে রাহুও বসে আছেন, শনিও বসে আছেন, এখানে কিন্তু মিশ্র ফলপ্রাপ্তি ঘটে জন্ম নক্ষত্রে। মানে এখানে জাতক জাতিকার তাহলে তার বৃহস্পতি এবং শনি এবং রাহু তারা কেমন ডিগ্রি পেয়েছেন ওনাদের, হ্যাঁ সেটাই বলছি, তার অবস্থান বিচার করে
সর্বক্ষেত্রেই বিচার্য। এখানে দেখছি অতিমিত্র তারাই বসে গেছে। পুষ্যার ক্ষেত্রে বললাম বিচার করার দরকারই নেই, যাদের নক্ষত্র আছে পুষ্যা, তাদের গ্রহাবস্থান যদি খুব খারাপ না হয় ভালো ফল পাবে। আমি বলছি এই বৃহস্পতি অষ্টমে বসে আছে তার জন্মকুণ্ডলিতে, হ্যাঁ, গুরুচণ্ডালী যোগ নিয়ে বসে আছে ভাই, হ্যাঁ, কি করব? না তখন কি পুষ্যারই ফল দেবে না? না, এতটা ফল পাবে না তো। সে তো নিজের যে জন্ম হয়েছে যে জায়গাটায় সেটাকে খারাপ নিয়ে জন্মেছে। একটা কথা হচ্ছে, তোমাকে একটা কথা বললাম, তুমি একটা মানে দুটোকে পাঞ্চ করো, আমি বারবার বলছি দুটোকে পাঞ্চ করো। একটা জন্মেছিলে যেরকম অবস্থায় তার কি গ্রহাবস্থান আছে, আর গোচর তো সামথিং কিছুটা সময় কিছুটা কালের জন্য। বুঝতে পেরেছি। আসল জায়গাটা তো লুকিয়ে আছে জন্মকুণ্ডলিতে, না? ওটাকে তো দেখতে হবে। পুষ্যা যেহেতু তুমি নক্ষত্রিক জায়গা থেকে তুমি যেটা বলছো যে ভালো ফল পাবে, মানে অতি ভালো দেখতে পাচ্ছি আমি, গোচর ভিত্তিক ভাবে খুব ভালো ফল। যাদের খালি বৃহস্পতি কুণ্ডলিতে একটু ভালো আছে তারা পেয়ে গেল। ওটাই হচ্ছে কথা। মোটামুটি খুব একটা পুষ্যার জন্য খুব একটা খারাপ দেখছি না। এই হচ্ছে এক লাইনে যদি বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, বেশ। তবে এই জায়গায় আবার বলছি দেখুন, এই জায়গায় আরও জটিলতা বাঁধতে পারে। যেটা এটা তো গেল তোমার একটা স্বামী স্ত্রী সম্পর্ক বা ছোটোখাটো পাড়াগত সম্পর্ক, এর উপর। কর্মক্ষেত্রে কিন্তু একটা জটিলতা বৃদ্ধির সূক্ষ্ম সম্ভাবনা, স্থূল বলবো না, সূক্ষ্ম সম্ভাবনা আছে যারা কর্ম করছেন, কর্মের জায়গায় আছেন। আচ্ছা, মানে তুমি এইটা একটু ডিটেলসে তাহলে ওনাদেরকে বলো। কারণ এই যে মঙ্গল, হ্যাঁ, মঙ্গল কিন্তু 9 তারিখের দিকে তিনি কিন্তু চেঞ্জ করে যাচ্ছেন, পঞ্চম থেকে ষষ্ঠে। যারা সরকারি চাকরি করছে, যারা বেসরকারি চাকরি করছেন, এটা একটু ভাগ করে যদি একটা কথা বলি, এখানে ব্যাপারগুলো ভাবার আছে। দেখুন, রবির অবস্থান চেঞ্জ হবে এই মাসে 15 তারিখে ডিসেম্বরে। আচ্ছা, মঙ্গল 9 তারিখে চলে যাচ্ছে। শুক্র দেখুন বৃদ্ধাবস্থায় থেকে 20 তারিখ চেঞ্জ করছে। মানে আমরা পঞ্চম দেখুন 3টে লেখা আছে তো, কিন্তু 3টি গ্রহই চেঞ্জ করছে। মানে মজার খেলাটা এইখানে, 3টি যখন চলে যাচ্ছে ওখানে ষষ্ঠে চেঞ্জ করে, তখন পুরো এই যে দ্বিতীয়ার্ধে খেলাটা বদলাচ্ছে না? না, সেই যে বদলটা যেটা বলছো যে তুমি, ওটাই বলতে চাইছি। ওটা বলতে চাইছি যে কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা আসবে যারা কর্ম করছেন, এই শব্দটা বলছি, যারা কর্ম করছেন। আবার যারা কর্ম করার জন্য প্রয়াস নিচ্ছেন যে আমি কর্মপ্রাপ্তি আমার জীবনে যেটা ঘটুক, সেক্ষেত্রে বলবো যে আপনারা চেষ্টা করুন। আপনারা হয়তো জানবেন না, কিন্তু আপনাদের অভ্যন্তরে আপনারা যাতে কর্ম পান তার একটা প্রেক্ষাপট রচনা হচ্ছে। কর্মটা এক্ষুনি পাবেন না, কিন্তু যেরকম একটা ভ্যাকেন্সি শব্দ বলা হয়, হয়তো আপনি যে কাজের যোগ্য তার একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে শুনতে পাবেন এরকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মানে সেটা আপনি তার উপযোগী। এবারে আপনার জন্মকুণ্ডলী বলবে আপনার প্রাপ্তি ঘটবে কিনা। কিন্তু একটা পরিবেশ, এটা তো একটা পরিবেশ, মানে ওভারঅল একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, গোচর মানে একটা পরিবেশ। আর প্রাপ্তি ও প্রাপ্তির জায়গাটা যখন বিচার করতে হবে, ওনার জন্মকুণ্ডলীর সাথে আমার এই গোচরের একটা মানে যোগ সাজসটাকে দেখতে হবে, কতটা ওনাদের মিষ্টি না তেতো না মিশ্র। আচ্ছা, আমি বিবাহিত জীবনের জায়গা থেকে একটা প্রসঙ্গ আমার বাদ থেকে গেছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিবাহের যে জায়গাটা, সেই সুযোগ বা সেই প্রেক্ষাপট কতটা অনুকূল ওনাদের ক্ষেত্রে আছে? এখন কিন্তু একটা সুযোগ আছে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে। আবার এখানে নারী পুরুষ দুটো ভাগ আছে, সবার ক্ষেত্রে সমান না, ওটা একটু ক্লিয়ার করে দিন। নারী পুরুষ একটা ভাগ আছে। মেয়েদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না এই সময়কালে। আচ্ছা, পুরুষের ক্ষেত্রে যেটা বলি, এই অবস্থায় পুরুষের ক্ষেত্রে চন্দ্র তো ধরে নিয়েই হাঁটছি, বাকি যেটুকু দেখছি সেক্ষেত্রে আপনারা যদি পারেন 20 তারিখের আগে হলে ভালো হয়। 20 ডিসেম্বরের আগে হলে ভালো। এই মাসের 20 তারিখের মানে আগে, মানে ডিসেম্বর মাসের 20 তারিখের আগে পুরুষদের ক্ষেত্রে তারা দ্বিতীয় বিবাহ যদি সম্পন্ন করে নেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের জন্য ভালো হয়। তবে এক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে না আমি জোটক বিচার করিয়ে নিই, করাতে পারেন, যোগাযোগ করাতে পারেন, বাকি আপনার ইচ্ছে, সেটা কথা না। যাদের জন্ম ছকে, আমি তোমাকে খুব ভাইটাল একটা প্রশ্ন করছি, তুমি বুঝে গেছো কোন দিকটা। যাদের জন্ম ছকে ধরো দ্বিতীয় কেতু বসে আছে, অনেক কর্কট লগ্ন, কর্কটের মানে রাশি সাপেক্ষেও যদি দেখা যায় ওনাদের জন্মছকে দ্বিতীয় কেতুর অবস্থান, এই মুহূর্তে তাদের জীবনে ঠিক কি কি সৌভাগ্য তারা পাচ্ছে এই কেতুর কৃপায়। কেননা এনাদের মধ্যে
কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অদ্ভুত একটা কিন্তু আধ্যাত্মিক যে শক্তি, যার মন সরল হবে সে তো আধ্যাত্মিক চেতনা তার মধ্যে প্রস্ফুটিত হবেই, তাই না? বিকাশ হবেই, এ তো স্বাভাবিক। কেতু ওনাদেরকে ঠিক কি কি আধ্যাত্মিক শক্তি বা কি কি আধ্যাত্মিক জায়গা থেকে ওনাদেরকে কি কি দিয়েছে আশীর্বাদ, সেটা যদি একটু বলো। একটু বলে নি, যেটা ক্লিয়ার। দ্বিতীয় কেতু কোনো সময় ভালো ফল দেন না। দ্বিতীয় কেতু ভালো ফল দেন না, পরিষ্কার কথা একদম। যত বড় জ্যোতিষশাস্ত্র নিয়ে আসো, হ্যাঁ, দ্বিতীয় কেতু ভালো ফল দেন না। তবে আধ্যাত্মিকতার প্রাধান্য প্রকাশ পাবে। কোত্থেকে পাবে? বৃহস্পতি দ্বাদশে যাচ্ছে, হ্যাঁ। এখানে আধ্যাত্মিকতার যে উন্মেষটা ঘটবে কেতুর জন্য নয়, দ্বাদশে বৃহস্পতি যে ট্রানজিট করে যাচ্ছে, বর্তমান তো সে ভাব দিয়ে দিচ্ছে দ্বাদশের, প্লাস সে ট্রানজিট করছে ওখানে বক্রী অবস্থায়। তখন যখন দ্বাদশে চলে যাবে, সেই উন্মেষটা কিন্তু ঘটবে বৃহস্পতির জন্য, অলরেডি শুরু হয়ে গেছে, ব্যাপারটা শুরু হয়ে গেছে একদম। কিন্তু আমরা হয়তো ভাবছি যে এটা কেতুর জন্য হচ্ছে না। কেতু থেকে বরং ওনাদের ক্ষতি হবে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে কূটনীতি অবলম্বন করা হবে। কি বলছো তুমি? আরে এটা তো কুটুম্বের জায়গা, বন্ধু বান্ধবের জায়গা। হ্যাঁ, আরও শ্বশুরবাড়ির ইন্ডিকেট আছে কেতুর জায়গায়। খাবারের ক্ষেত্রে একটা দেখা যাবে পছন্দসই খাবার পাওয়া যাবে না, কথাবার্তার মধ্যে কুটিলতা আসবে। আচ্ছা, মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ওনার আচ্ছা, যাদের ধরো শ্বশুরবাড়ি নেই, তাহলে তাদের ওই জায়গা থেকে তাদের ক্ষেত্রে নিজের কথার মধ্যে একটা ভঙ্গিমা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নিজের সহজটাকে সহজ করে বলতে পারবে না। ওই ভৃগুর দাদু নৃপেন বাবু, হ্যাঁ, ঘিকে বলেন ঘৃত আর ঘাসকে বলেন তৃণ, এরা সব বাঁকিয়ে কথা বলা শুরু করবে। মানে আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ধরো এই যে কেতু, আমি যদি কালপুরুষ চক্র নিরিখে দেখি, হ্যাঁ, কর্কট বাদ দিলাম এক্ষেত্রে, ঠিক, তো সেখান থেকে যদি দেখা যায় যে তাহলে পঞ্চমে তিনি কিন্তু এই মুহূর্তে বসে আছেন, হ্যাঁ, তাই না? কালপুরুষ রাশিচক্র নিয়ম অনুসারে পঞ্চমে বসে আছে। তাহলে সেই নিরিখে সফলতার যে জায়গা, বা সেই নিরিখে যাদের নিজের ভেতরে যে ইচ্ছা শক্তির যে জায়গা, সেই জায়গাটায় এই কেতু কি ফল দিচ্ছে? এইটা মজা। দেখো, কালপুরুষ চক্রের আমি কিছুদিন আগে বিভিন্ন এপিসোডে বলেছিলাম না, কালপুরুষ চক্রের দ্বাদশে শনি কর্মহানি হবে। ঠিক। আবার কালপুরুষ চক্রের পঞ্চমে কেতু বেশ কিছুটা আধ্যাত্মিকতার দিকে টানবে আস্তে আস্তে। যদিও আধ্যাত্মিকার ফুল জায়গা এটা নয়, কিন্তু একটা মানসিকভাবে আসবে। আবার দেখা যাবে উনাদের সন্তান সন্ততির ক্ষেত্রটা খুব একটা সুখকর আসবে না, কেতু বসে আছে যে। আচ্ছা, হ্যাঁ, আসবে না। মানে যারা নতুন সন্তান নিতে চাইছে, হ্যাঁ, একটু দীর্ঘসূত্রিতা আসবে, যে কোনো কারণে হোক একটু সমস্যা আসবে এই জায়গায়। একটু যে প্রতিষ্ঠা প্রাপ্তি, সেই ক্ষেত্রটাকে একটু দাবিয়ে দেবে কেতু পঞ্চমে। আবার শিক্ষাক্ষেত্র খুব ভাববে, যারা হিসেব সংক্রান্ত শিক্ষা, উচ্চ শিক্ষায় আছেন, তাদের ক্ষেত্রে সময়টা অতীব ভালো। অ্যাকাউন্ট সংক্রান্ত, আচ্ছা, মানে যারা কমার্স নিয়ে পড়ছে, হিসাব শাস্ত্র নিয়ে পড়ছে, গুপ্ত যারা বিদ্যা শিক্ষা করছে, মানে এই মুহূর্তে কেউ যদি জ্যোতিষবিদ্যা করতে চায়, তাহলে তার সেই জ্যোতিষবিদ্যায় কিন্তু অনেকটা বেশি তিনি প্রগ্রেস করতে পারছেন। হ্যাঁ, আমি এটা কিন্তু কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বলছি না, কালপুরুষ চক্র যে সাপোর্টটা দিচ্ছে কেতু, সেক্ষেত্রে কর্কটকে কি সাপোর্ট দিচ্ছে সেটাই বলছি। এবারে বলছি, কেতু কিন্তু দেখবে বাক্যের জটিলতা যেরকম আনছে, কিছু বাক্য কেতু যাদের খুব ভালো আছে জন্মকুণ্ডলিতে, হ্যাঁ, অর্থবহ বাক্য ব্যবহার করবে। অর্থবহ বাক্য মানে খুব জীবন দর্শন এই মুহূর্তে কিন্তু খুব প্রগাঢ় আপনার মধ্যে। আপনি জীবনের ক্ল্যারিটি পাচ্ছেন, আপনি জীবনকে ডিকোড করতে পারছেন, এবং অদ্ভুত একটা মনে হবে যে অদ্ভুত একটা ডিলেমা চলছে। না, এটা ডিলেমা না, এটা ইলুশন না, এটা আশীর্বাদ না। এদের বাক্য এত জ্ঞানমূলক বাক্য এর মধ্যে থেকে বেরোবে না, কারণ এদিকে বৃহস্পতি চলে যাচ্ছে দ্বাদশে, একদম। তাকে তো একটু জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ, সে যখন আধ্যাত্মিকতায় ঢুকবে, আর কেতু যখন কথার জায়গায় আছে, দুটোকে কম্বিনেশনটাকে ঠিক করো। ঠিক। হ্যাঁ, এখানে দেখবে তার কথাগুলো না সহজে বোঝা যাবে না, অথচ গভীরে যদি ঢোকার চেষ্টা করা হয়, এমন কথাগুলি বলছেন সেগুলো যেন অমূল্য রত্ন মনে হয়। কারেক্ট। পারিবারিক জায়গা থেকে এই মুহূর্তে ওনাদের ক্ষেত্রে ওনারা কতটা কি সুখে শান্তিতে আছেন? একদম ভালো, একদম খারাপ থাকার কথা নয়। কেন বলছি আমি, তো শুক্র হচ্ছে পরিবারের অধিপতি গ্রহ, তিনি পঞ্চমে অবস্থান করে গেছেন। হ্যাঁ, একটু শক্তি হারিয়ে ফেলেছেন, বৃদ্ধাবস্থায় আছেন উনি, হ্যাঁ, তথাপি পঞ্চমে থাকছেন 20 তারিখ পর্যন্ত।
যাদের ধরো এই যে পারিবারিক যে সুখ শান্তির কথা হচ্ছে, তো উনি দেখছেন, বলছে কোথায় কি আমার যে পারিবারিক জীবনে তো সুখ শান্তি নেই। আমি তো ভাই গোচর থেকে বলছি, তোমার কুণ্ডলিতে দেখা গেল এই শুক্র বসে গেছে অষ্টমে, এই শুক্র বসে গেছে ষষ্ঠে, এই শুক্র বসে গেছে দ্বাদশে। আসলে এই জায়গাটাতেই ফারাক হয়ে যায়, এই জায়গাটাতেই ফারাক হয়ে যায়। নতুন যে কর্মপ্রাপ্তির যে জায়গা, সেটা নিয়ে তো তুমি অলরেডি বলে দিয়েছো, হালকা একটা বলে দিয়েছো। বাকি আমি আরেকটা দিকে যেতে চাইছি, সেটা হচ্ছে যে এনাদের জীবনের প্রেমের জায়গাটাতে আমি একটু যেতে চাইছি। যারা প্রেম সম্পর্কের মধ্যে যেতে চাইছেন বা প্রেম সম্পর্কের মধ্যে গিয়েছেন, মানে এই যে বিবাহেরও জায়গা তোমাকে প্রশ্ন করলাম না, যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বা কেউ প্রথমবার বিবাহ তিনি করতে চাইছেন আর কি, তার এই প্রেমটা শুভ পরিণয় পর্যন্ত পৌঁছাবে এই ডিসেম্বর মাসে? না, সেরকম এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিছুটা অপেক্ষা করতে হবে। যারা প্রেমে আছেন একদম তাই, একটু অপেক্ষা করে, যারা নতুন প্রেমের মধ্যে যেতে চাইছেন, হ্যাঁ নতুন প্রেম আসবে, কারণ প্রেমের কারক গ্রহ শুক্র তো এখন পঞ্চমে বসে আছে প্রেমের জায়গায়। কারেক্ট। প্রেমের তবে একটা এখানে সতর্ক বার্তা, রবি মঙ্গল দুটি অগ্নিতত্ত্বের কারক গ্রহ বসে গেছেন কিন্তু প্রেমের জায়গায়। তো আর তাতে কি হয়েছে বলি খেলাটা আসো। এবারে শুক্র কিন্তু একটু নরম প্রকৃতির ঠান্ডা গ্রহ, ঠিক একটি ঠান্ডা গ্রহ দুটি গরম উত্তপ্ত গ্রহের মাঝখানে পৌঁছে গেছেন। তবে আবার শান্তির বার্তা, মানে ভালো মন্দটা মিলিয়ে বলছি, এটা কিন্তু জলতত্ত্বের ঘর। শুক্র বেশ কিছুটা কমফোর্টেবল হলেও ওখানে যেহেতু রবি মঙ্গল উভয়ই অগ্নিতত্ত্বের কারক গ্রহ না, তার যে একটা উত্তাপ, মানে যিনি প্রেমিক বা প্রেমিকা, তার মধ্যে একটা অহংকার এমন ভাবে আসবে, কথাবার্তার ধরন, একটা জোশ, সেখানে কিন্তু কিঞ্চিত প্রেম আসবে। কিন্তু সেই প্রেমটাকে ধরে রাখার ক্ষেত্রে যদি সংযত না হন, তাইলে কিন্তু পাখি জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। না, এনাদের মধ্যে যে বিচক্ষণতা আছে বা এনারা জীবনকে যেভাবে পরিকল্পনা করতে পারেন, কেননা চন্দ্র এনাদের হচ্ছে লগ্নাধিপতি, এবং আমার দৃষ্টিতে, আমি জানি না জ্যোতিষবিদ্যা কি বলে, তুমি এক্ষেত্রে আমার সাথে একমত হতেও পারো, না হতেও পারো, চন্দ্র আমার দৃষ্টিতে, বা আমি যেভাবে ধরো এতদিন জ্যোতিষের এপিসোডে তোমাদের সামনে বসছি, কথা বলছি, জানছি, আমার ইনটিউশন যেটা বলে যে চন্দ্র ভীষণ স্ট্রং। কে বলছে তোমাকে? আমি বলছি। তুমি বললে তো হবে না, কেননা একটা চন্দ্র মানে মা, তো একটা মাতৃত্বের যে জায়গাটা বা মায়ের মধ্যে যে সেই স্ট্রং এবিলিটি যদি না থাকে, তাহলে সে কি করে একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে? তার মধ্যে একটি প্রাণের মধ্যে আরেকটি প্রাণ জাগানোর যার মধ্যে ক্ষমতা আছে, তো আমি তাকে স্ট্রং বলবো না, কি বলবো? আমি বলি এবারে, হ্যাঁ, এদের মধ্যে একটা মাতৃত্ব সুলভ মনোভাব আচরণ অবশ্যই থাকে, 100%, এটা নিশ্চিত। কিন্তু ঘটনা হচ্ছে কি, তুমি যেটা প্রেম নিয়ে ওখানে চলে গেলে, চন্দ্রের তো ক্ষয় বৃদ্ধি আছে না, শুধু প্রেম ক্ষেত্রে আমি সর্বক্ষেত্রে চন্দ্রের তো ক্ষয় বৃদ্ধি আছে। হ্যাঁ, উনার যে জন্মের সময় যে রাশিটা নিরূপিত হচ্ছে, তিনি কত ডিগ্রি নিয়ে চন্দ্র আছে। না দেখো, মানুষের জীবনে তো ওঠাপড়া থাকবেই। আরে মশাই, এটা তো জন্মকুণ্ডলীর কথা বলছি। তুমি চতুর্দশীতে জন্মগ্রহণ করলে, অমাবস্যা চতুর্দশীতে, যে মাতৃত্বের প্রকাশ বিকাশ, যেটা পূর্ণিমা চতুর্দশী মানে শুক্লপক্ষের যেটা বলছি, সেটাতে যতটা প্রকাশ পাবে, কৃষ্ণপক্ষের যখন তৃতীয়া চতুর্দশী অমাবস্যা চলে আসবে, সেই মাতৃত্ব প্রকাশ কোনোদিন ঘটবে না, কোনোদিন এতটা আসবে না, উল্টো হয়ে যাবে। কি হয়ে যাবে জানো তো? তোমাকে বলছি, তুমি শান্তি চাই বলছিলে না? অবশ্যই শান্তি চাই, খুব সুন্দর কথা। হ্যাঁ, তিথি অনুসারে যখন শুভ তিথিতে জন্মগ্রহণ করছে না, এই চন্দ্রের অবস্থান বলছি, সবই শুভ, আমি সেটা বলছি না। এবারে যখন এরা ধরুন ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা একাদশী থেকে আমি একটা আলোচনা করছি শুক্লপক্ষের, তারা কিন্তু যে শান্তিটা চায় সেটা হলে পেলেও শান্তি, না পেলেও শান্তি, আচ্ছা হোক, যে কোনো কারণে পাচ্ছি না, পরে ভাবা যাবে, হয়তো হবে। কিন্তু এইটা যখন অমাবস্যা তিথির যে মানে এটা আসছে কৃষ্ণপক্ষের, তখন কি হবে জানো? ওরা শান্তি পাবে, পেলে শান্তি, মানে ওই ধরনের জাতক জাতিকা যারা আছে, মানে ওদের যেন না পাওয়াটাই অশান্তি, পেয়ে গেলে শান্তি। না, এ তো স্বাভাবিক। ধরো আজকের এই আমরা যে এই যে ধরো তোমার কথায় আমি একবার মাঝখানে কাটবো, ওটা স্বাভাবিক। আরে একজন পেলেও শান্তি, না পেলেও বুঝে শান্তি, যে না এই সময় বাবার হাতে পয়সা নেই, আমাকে পিছিয়ে যেতে হবে, এ শান্তি। আর পেলাম তো শান্তি, না পেলাম তো শান্তি, দুটো এক হয়ে গেল।
না মানে একটা জায়গায় আমি তোমার সাথে একমত হব যে ধরো একটা জায়গায় কোথাও তার আন্ডারস্ট্যান্ডিং যে মাইন্ড বা তার যে বোধ, সেই বোধ তাকে কোথাও বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এটা পরে পেলেও পাবো, তো তাই এই মুহূর্তে সিচুয়েশন যেহেতু অন্যরকম, তো ঠিক আছে আমি জিনিসটাকে মেনে নেই। আরেকজন বলছে না না, যত সময় আমার খিদে মিটছে, আমার খিদে পাচ্ছে, তো আমি খাওয়ার যত সময় না পাবো পেট ভরেছে বলবো কি করে? হ্যাঁ, ততক্ষণ সে শান্তিতে নেই। তো এটা তো সত্য, তো সেখানে আমি বলবো, সেখানে সেটাই তো আমি সমর্থন করছি। আমি তো বলছি যে দুটো শান্তির ফারাক আছে, হ্যাঁ এটাই আমি বোঝাতে চাইছি। দেখো, কারেক্ট, দুটো শান্তির ফারাক না আছে। জীবনে দুটোই অ্যাটিটিউড দরকার। হ্যাঁ অবশ্যই, আমার কথা হচ্ছে দুটো শান্তির মধ্যে ফারাক আছে, এটাই বোঝাতে কারেক্ট চাইছি। কারেক্ট। এবারে একটা জিনিস এদের দেখবে, এরা একটু ক্ষণভঙ্গুর মন, এরা কি চায় নিজেরা জানে না, এরা চাওয়ার জন্য পরিকল্পনা বানায়। না একটা জিনিস দেখো, আমার যেটা আজকের সময় দাঁড়িয়ে মনে হয়, যেটা শুধু কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, আমি তাদের জন্যই স্পেসিফিক্যালি এই কথাটা বলছি। মনের জায়গা থেকে তুমি যেটা বলছো যে হ্যাঁ মনের যে ডিসব্যালেন্স যে ব্যাপারটা, এটা কিন্তু আছে। কখনো কখনো এতটাই সুইসাইডিয়াল থট মাথার ভেতর চলে, তখন মনে হয় যে নিজেকে শেষ করে ফেলি, মানে নিজে মানে চেনা মানুষটা নিজের কাছেই নিজের কাছে অচেনা তৈরি হয়। আমার যেটা এই ক্ষেত্র থেকে আমি যেটা বলতে পারি একদম 100% আমি এটাতে আমি বলবো, যে কোনো জাতক জাতিকার কর্কট লগ্নের বিশেষ করে তার জন্মছক যখন কোনো জ্যোতিষীকে দিয়ে দেখাচ্ছেন, তিনি যেই জ্যোতিষীকে দেখান, সে আপনি আমাদের এখানে গোবিন্দদার সাথে যোগাযোগ করুন বা যে কোনো জ্যোতিষীর সাথে আপনি যোগাযোগ করুন, মিনিমাম এই রুটটা তার জানা দরকার যে আমার জীবনে ঠিক কখন কখন মূল টার্নিং পয়েন্ট আসছে, মূল ফেজ আসছে, যেখানে আমার মাথার ভেতর মনে হবে যে আমি যেন পুরো ব্যালেন্স বিগড়ে ফেলেছি। কেননা আমি সেই রকম একটা আভাস কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার কথার মাধ্যমে, যেটা তুমি শুরুতেই আমাকে বললে, শত্রুতার জায়গা এবং কর্মক্ষেত্রের যে জায়গা। কেননা যারা কিছুদিন আগে দীর্ঘ লড়াই করে কেননা এরা জ্ঞানী হয়, তো পরিশ্রম করে যারা চাকরি বাকরি পেয়েছে, তাদের চাকরি বাকরির জীবনে যদি এই মগজমারিটা হয় তো ভেঙে পড়বে। কেননা এখন তো পারিবারিক সুখ ভোগ করছে, হ্যাঁ, এরপরে যখন নিজের জীবনে যখন ওই কষ্টটা আসবে, দ্বিতীয় কেতু বসে আছে, তারা তো নিজের কষ্টের কথা তার পরিবারের লোককে বলতেও পারবে না, কাউকে বলতে পারবে না, গুমরে মরবে। ওরা কথা চেপে রাখবে, তো গুমরে মরবে। আর যাদের কেতু নেই তাদেরও ক্ষেত্রে এই একই জায়গা তৈরি হবে। ফিনান্সিয়াল ক্ষেত্রে একটা কেতু প্রভাব বিস্তার করবে, কেতু বসে আছে চেপে দেবে ব্যাপারটা। সিমটমটা ভাবো কোন দিক থেকে। না আমি তোমার কথা শুনতে শুনতে আমার কাছে এক এক করে ক্লিয়ার হয়েছে। আমি সেই কারণে শেষে মানে এই প্রসঙ্গটা তুলছি যে প্রপার কাউন্সিলিং, অ্যাস্ট্রো কাউন্সিলিং, সেটা দরকার আপনাদের জীবনে। কেননা এই সুইসাইডিয়াল থট বা নেগেটিভ থট এটাই কিন্তু ওনাদেরকে বেঁধে রাখে, বাকি কর্কটকে বেঁধে রাখার মতো কারো দম হয়। মানে আরো বলি, যদি ষড়াষ্টক যোগ, সেটা পরে একদিন আলোচনা হবে, ষড়াষ্টক যোগ। আচ্ছা তুমি কেতু নিয়ে কিছু এপিসোড করো তো? ভাবছি আমি করব কেতু নিয়ে এপিসোড। আচ্ছা, ষড়াষ্টক যোগ যদি ওদের থাকে না, এদের তো দেখো, এদের তো মন, এদের কারক গ্রহ মানে কি, এদের মূলত মন। হ্যাঁ, ষড়াষ্টক যোগ যদি তৈরি হয়ে যায় না, এদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক। এদের মনটা অস্থির মন হয়, সিদ্ধান্ত কোনটা নেবে হট করে পৌঁছাতে পারে না। চাওয়া পাওয়াটা আর একটু ভালো হলে ভালো হয়, এবং চাওয়াটা এক্ষুনি হলে বেশি ভালো হয়। এদের যতক্ষণ না পাচ্ছে শান্তি নেই। এর মধ্যে যদি ষড়াষ্টক যোগ তৈরি থাকে না কারুর ক্ষেত্রে, সেটা ভাই এদের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে যায়। এই ডিসেম্বর মাসের নিরিখে 3টে ভালো জিনিস ওনাদের সাথে কি কি ঘটবে আমাকে একটু বলে দাও। প্রথম বলি, ওদের আধ্যাত্মিকতার প্রতি একটা বড় টান আসবে। জাগতিক কি ভালো হবে? আচ্ছা, বিদেশ সংক্রান্ত বিষয়ে একটা যোগাযোগ, বিদেশ সংক্রান্ত, বিদেশ রিলেটেড। দেখো, অষ্টমে রাহু, দ্বাদশে বৃহস্পতি, মানে বিদেশ থেকে আয় হবে, বিদেশে কর্ম, বিদেশ রিলেটেড বিষয় থেকে আচ্ছা একটা ভালো সংযুক্তি কিছু ঘটতে চলেছে। কারো বিদেশে বিয়েও হতে পারে নাকি? না, বিয়ের কথা বলছি না, কর্মক্ষেত্র, কর্ম জায়গা থেকে, এই জায়গাটায় বলতে চাইছি। আরেকটা জিনিস ভালো বলে দিয়েছি অলরেডি, আপনাদের কর্ম যেরকম অনেকের গেছে, অনেকের হয়েছে, কর্ম যে প্রাপ্তির একটা প্রেক্ষাপট, প্রাপ্তি ঘটে যাবে বলছি না, প্রেক্ষাপট রচনা হচ্ছে। মানে যারা চাকরি পেতে চাইছেন তাদের চাকরি কিন্তু আপনাদের
জীবনে আসছে, ভাগ্য নিয়ে আসছে, আপনারা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করুন, হতাশ হবেন না। আর যাদের নেহাত কর্মকারক গ্রহ ডিস্টার্ব আছে, তারা পাচ্ছেন না, হতে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, তাহলে তাদেরও কিন্তু এই মুহূর্তে গোবিন্দ দার সাথে কথা বলে আপনি যদি লাইন আপটা জেনে নিতে পারেন যে কিভাবে হবে, আপনাদের কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে, তাই তো? হ্যাঁ, আর একটা কথা বলি ভাই, খুব গুরুত্বপূর্ণ ওনাদের ক্ষেত্রে। দেখুন, একটা যেরকম হঠাৎ খুব উত্তপ্ত জিনিস থেকে যদি শীতলে চলে যাওয়া হয়, বেশি লাগে না শীতলটা? আবার খুব ঠান্ডা জায়গা থেকে হট করে যদি গরমের দিকে চলে আসা হয়, এসি থেকে নেমে পড়লে যেরকম হয়, এসি রুমে আছো বা এসি গাড়িতে আছো, দরজাটা থেকে নেমে পড়লে একটা ভাবসা কীরকম গরম ভাব অনুভব হয় না? এদের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটতে চলেছে। মানে এই গরমটা বলছি না, উদাহরণ দিচ্ছি, বৃহস্পতি উনাদের লগ্ন বা রাশিতে তুঙ্গাবস্থায় ছিলেন, হট করে তিনি দ্বাদশে চলে যাচ্ছেন। কথাটা খুব বুঝবে, পরিবর্তনটা অনেকটা ঝটকা দেওয়ার মতো, ঝটকা দেওয়ার মতো। আপনাদের বলি, দেখুন, আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে হবে, সেটা তো তার একটা স্থায়ী ভাবনাবোধ। গোচরকালীন অবস্থায় আপনাকে কিন্তু আপাতত বৃহস্পতিকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করুন। আমি বলবো না এখানে যে বিরাট কিছু তাবিজ কবজ মাদুলি স্টোন নিয়ে গোচরটাকে করবেন, কারণ গোচর তো ক্ষণিকের ব্যাপার। হ্যাঁ, তুমি তাহলে মানে কিছু যদি ক্রিয়া দাও, আমি বলছি একদম সকালে ঘুম থেকে উঠুন, বিছানায় বসে প্রথমে নিজের দুটো হাতের দিকে তাকান, হাত দুটোকে একটু ঘষে নিয়ে প্রণাম করুন। ওখানে আমি অন্য মন্ত্র বলছি না, আমি শুধু বৃহস্পতির জন্য বলছি। দেবতানাং ঋষীনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান, তারপর কাজে বেরান। আবার শুতে যাওয়ার সময় স্থির মস্তিষ্কে বিছানায় বসে আবার বৃহস্পতিকে আপনি একই মন্ত্র বলে প্রণাম করুন। কারণ আমি এই যে চক্রে যে দেখছি, বৃহস্পতির মতো শুভগ্রহ তিনি কিন্তু খুব খারাপ জায়গায়, মানে একটা লাফ দিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঘটে যাচ্ছে। তাহলে জীবনে একটা আমূল কিছু খারাপ ঘটতে যাচ্ছে, সেটা থেকে আপনাকে সাবধান হতে হবে। তো এটা হচ্ছে গোচর। গোচরের জন্য আপনি যদি একটু ঈশ্বরের চিন্তা করেন, এখানে কি বলা হয়েছে, দেবতানাং ঋষীনাঞ্চ গুরুং কনক সন্নিভম। তিনি কার গুরু? দেবগুরু। দেবগুরু বৃহস্পতি। দেবতারা তাকে গুরু বলে মান্যতা দেন। তার তাইলে গুণাবলীটা কি আছে ভাবতে হবে তো। একদম, আমি তোমারই কথা রেশ ধরি, আজকের এই এপিসোড এখানেই আমি বিরাম দিই। কেননা এটা একটা খুব এন্ডিং এর জন্য ভালো জায়গা। একদিকে বৃহস্পতির মন্ত্র করছেন, আপনি জপ করছেন, প্রণাম মন্ত্র, পাশাপাশি আপনি সিদ্ধি প্রদায়িনী মা নর্মদা, বাহ, শিবকন্যা মা নর্মদা সিদ্ধি প্রদায়িনী, মোক্ষদা দেন, মানে মোক্ষ দেন। এখন মোক্ষের তো দরকার নেই, এখন আপনার জাগতিক যে সুখভোগ তার জন্য সিদ্ধি দরকার আছে। মাম্মিজি দেয়, ওটা আমাকে দিয়েছে, আপনাকে কেন দেবে না? আপনি তপভূমি নর্মদার প্রথম এপিসোড যখন দেখবেন তখন দেখবেন কি অবস্থায় ছিলাম আর আজকের কি অবস্থা। ঘটনা হচ্ছে মা নর্মদার আপনি মাহাত্ম্য কথা, তপভূমি নর্মদা 365 এপিসোড অডিও সিরিজ, আলাদা প্লে লিস্ট এই চ্যানেলে আছে, আপনি শুনুন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি। হ্যাঁ, বল। যারা মনে করছেন যে এই যে প্লে লিস্ট পুরো এটা শুনলে কি মায়ের কৃপা পাবো, 100% পাবেন। আরে ভাই, হরিনাম করলে যেরকম পুণ্য সঞ্চয় হয়, হরিনাম শুনলেও পুণ্য সঞ্চয় হয়। একদম তাই। যাই হোক, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার আশীর্বাদ স্বরূপ আমাদের এই চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার বাড়বে। আপনি সাবস্ক্রাইব করলে আমাদের আরও ভালো ভালো প্রোগ্রাম করার জন্য আরও উৎসাহ পাবো ভেতর থেকে। আপনার তো ফ্রি অফ কস্টটা, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের যোগাযোগ করার দরকার পড়ছে, স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ফিজ অবশ্যই লাগবে, এটা পরিষেবা, ফ্রি পরিষেবা নয় কিন্তু। কেমন? নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।